হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আবার ভূগোলের ধামাকাধার ক্লাস নিয়ে। তোমাদের যে ভূগোলের নদ নদী চ্যাপ্টার শুরু করেছিলাম, আজ তার তৃতীয় ক্লাস। তা যারা দুটি ক্লাস দেখোনি তারা কিন্তু অবশ্যই দুটি ক্লাস প্লে লিস্ট থেকে দেখে নেবে। তারপরে আজ তৃতীয় নম্বর ক্লাস তোমাদের করানো হবে গঙ্গা নদী সম্পর্কে। অর্থাৎ গঙ্গা নদী সম্পর্কে যত নিখুঁত তথ্য আছে, যে সমস্ত কোশ্চেন তোমাদের বিশেষ করে সিজিএল সিপিও বা এমনি কোনো গ্রুপ ডি বা রেলওয়ে এক্সামে আসার সম্ভাবনা বেশি, সমস্ত কিছুর নিখুঁত তথ্য তোমাদেরকে দেওয়া হবে। তোমাদের একটি কাজ কি হবে, ওটার খাতা কলমে কপি করে নেবে, যাতে তোমাদের পরবর্তী সময় রিভিশন দিতে সুবিধা হয়। ক্লিয়ার? চলো এবার তোমরাও কি করবে, খাতায় একটা এরকম ফ্রি হ্যান্ড একটা ম্যাপ এঁকে নেবে, যাতে কি হবে দেখো, ভূগোলে ম্যাপিং এর মাধ্যমে করলে কি হয়, আমাদের মাইন্ডে বেশি সেভ থেকে যায়। তাহলে চলো খাতায় হেডিং করো গঙ্গা নদী। তা প্রথমে আমরা গঙ্গা নদী সম্বন্ধে বেসিক কিছু ফ্যাক্ট জানবো, যেগুলো এক্সামের দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তা চলো 1 নম্বর ফ্যাক্ট দিয়ে লিখতে পারো যে গঙ্গা নদীকে ভারতের দীর্ঘতম নদী বলা হয়। ভারতের, তাহলে যদি কোশ্চেন দেয় এক্সামে, ভারতের দীর্ঘতম নদী, এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছিল, বিশেষ করে এসএসসি এক্সামে, যে ভারতের দীর্ঘতম নদীর নাম কি হলো, তাহলে গঙ্গা। এইবার জানো যে গঙ্গার দৈর্ঘ্যটা কত। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিমি। 2525 কিমি হলো গঙ্গা নদীর দৈর্ঘ্য। এবার আর একটা ফ্যাক্ট জেনে নাও যে গঙ্গা নদীর যে গঙ্গা ব্রহ্মপুত্র যে বেসিন, হ্যাঁ, গঙ্গা গঙ্গা ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র বেসিন, গঙ্গা ব্রহ্মপুত্র যে বেসিন যে ক্ষেত্রটা আছে বা জায়গাটা আছে, সেটা 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। উত্তর অক্ষাংশ। ক্লিয়ার? এটাও কিন্তু বিশেষ করে তোমাদের সিজিএল সিএসএসএল এর পরীক্ষায় ভীষণ মাত্রায় আসে। 2023-ও কিন্তু কোশ্চেনে এসেছিল যে গঙ্গা ব্রহ্মপুত্র বেসিন যে ক্ষেত্রটি, সেটা কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। তাহলে মনে রাখবে 20 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। ক্লিয়ার? এবার দেখো, গঙ্গাকে ভারতের জাতীয় নদী বলা হয়, কিন্তু এই যে গঙ্গাকে ভারতের জাতীয় নদী যে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেটা কত সালে? তাহলে লিখে নাও একটু, যে জাতীয় নদীর স্বীকৃতি দেওয়া হয় কবে। সবাই কিন্তু খাতায় সুন্দর করে নোটস করে নেবে যে গঙ্গাকে জাতীয় নদীর স্বীকৃতি দেওয়া হয় কবে। গঙ্গাকে জাতীয় নদীর স্বীকৃতি দেওয়া হয়েছিল আমাদের 4 নভেম্বর 2008 সালে। কি বললাম? 4 নভেম্বর 2008 সালে গঙ্গাকে জাতীয় নদীর স্বীকৃতি দেওয়া হয়। এবার দেখো, ভারতের যে জাতীয় জলজ জীব গঙ্গায়, যে ডলফিন, না, গঙ্গা যে কি ডলফিন, গঙ্গা ডলফিন ডলফিন গঙ্গার ডলফিন, এই গঙ্গার ডলফিনকেই ভারতের জাতীয় জলজ জীব বলে। তাহলে এটাও একটা কোশ্চেন হতে পারে যে ভারতের জলজ জীব কি প্রধান, সেটা হচ্ছে কি ডলফিন। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, এই যে ডলফিনকে ভারতের জাতীয় জলজ জীব ঘোষণা করা হয়েছিল কবে, সেটাও একটু লিখে নাও সবাই। ঘোষণা করা হয়েছিল 2009 সালে। 2009 সালে তোমার ডলফিনকে ভারতের জাতীয় জলজ জীব হিসাবে ঘোষণা করা হয়। তারপর থেকে কি করা হয়, এই প্রতি বছর 5ই অক্টোবর আমাদের ডলফিন দিবস হিসাবে পালন করা হয়। তাহলে এখান থেকে যদি কোশ্চেন দেওয়া হয় যে ডলফিন দিবস কবে পালন করা হয়, তাহলে কি বলবো আমরা? 5ই অক্টোবর ডলফিন দিবস পালন করা হয়। তাহলে ডলফিনকে জাতীয় জীব হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 2009 সালে। জাতীয় নদী যে আমাদের গঙ্গা, কত সালে স্বীকৃতি দেওয়া হয়েছিল? 4 নভেম্বর 2008 সালে। গঙ্গা ব্রহ্মপুত্র বেসিন ক্ষেত্রটি কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত? 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। গঙ্গার দৈর্ঘ্য 2525 কিমি। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। এই গেল গঙ্গা সম্বন্ধে বেসিক তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যা এক্সামের দিক থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সবাই কিন্তু খাতায় সুন্দর করে নোটস করে নেবে। তা চলো এবার নেক্সট যাবো। এবার জানবো যে গঙ্গা নদী উৎপত্তি কোথা থেকে। মেন তো ফ্যাক্ট জানলাম, যেগুলো এক্সামের দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এবার সবাই হেডিং করো গঙ্গা নদীর উৎপত্তি বা উৎস। কোথা থেকে গঙ্গা নদীর উৎস হয় বা উৎপত্তি হয়েছে? তাহলে উৎস বলে লেখো সবাই। গঙ্গা নদীর উৎস লেখো
সবাই সুন্দর করে লিখবে গুছিয়ে। দেখো আমাদের উত্তরাখণ্ড যে রাজ্য আছে না, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড রাজ্যের, লিখে নাও সবাই, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড রাজ্যের, রাজ্যের উত্তর কাশী জেলা, উত্তর কাশী, দেখো জেলার নামটাও লিখে দিলাম, এটাও কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। উত্তরাখণ্ড রাজ্যের উত্তর কাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, কি থেকে? গোমুখ, গোমুখ গুহা, গোমুখ গুহা। তাহলে কি বললাম? গঙ্গোত্রী হিমবাহ, হিমবাহটার নাম কি? গঙ্গোত্রী। তাহলে লিখে নিও তোমরা যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়। তাহলে গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছিল? কি বলবো আমরা? সবাই নোটস করো, নোটস করো, খাতায় লেখো যে উত্তরাখণ্ড রাজ্যের, উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়। তাহলে এবার জানলাম যে গঙ্গা নদীর উৎপত্তি হয় কোথা থেকে, কিন্তু এটুক জানো যে গঙ্গা যখন এই গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়েছিল তখন কিন্তু গঙ্গার নাম গঙ্গা ছিল না, তখন সে ভাগীরথীর নাম নিয়ে উৎপত্তি হয়ে আসে। ক্লিয়ার? তা যখন উত্তরাখণ্ডে নদীটা উৎপত্তি হয়ে এইভাবে আসছিল গঙ্গা নদী, তখন কিন্তু ভাগীরথী নাম নিয়ে আসে, তখন কিন্তু গঙ্গা নদীর নাম দেওয়া হয়নি। গঙ্গা নদীর নাম তখনই দেওয়া হয়েছে যখন গঙ্গা নদী উত্তরাখণ্ডে প্রবেশ করেছে, আর এদিক থেকে যখন তোমার অলকনন্দা নদী গঙ্গা নদীর সাথে মেশে, যে জায়গাটায় মেশে সেই জায়গাকে নাম দেওয়া হয়েছিল দেবপ্রয়াগ, আর ওই দেবপ্রয়াগ থেকে কিন্তু গঙ্গার নামটা দেওয়া হয়। তাই তার আগে পর্যন্ত ছিল কি আমাদের অলকানন্দা, ভাগীরথী নদী। ক্লিয়ার? ধরো এই দিক থেকে বয়ে আসছিল আমাদেরটা অলকানন্দা নদী, এসে এখানে মিলিত হয়েছে, যে জায়গাটায় মিলিত হয় সেই জায়গাকে বলা হয় দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ। আর এই দেবপ্রয়াগ থেকেই কিন্তু তোমার গঙ্গা নদীর এখান থেকেই নাম দেওয়া হয় গঙ্গা। তাহলে এখান থেকেও কিন্তু পিএসসি এক্সামে একবার কোশ্চেন এসেছিল যে গঙ্গা নদী কোন প্রয়াগ থেকে সমতল ভূমিতে অবতরণ করে। তাহলে আমরা কি বলবো? যে গঙ্গা নদী এই দেবপ্রয়াগ থেকেই সমতল ভূমিতে অবতরণ করে। তা কারণ তার আগে গঙ্গা নদী, তার আগে কি নাম ছিল? ভাগীরথী। তার মানে ভাগীরথী তখন তার আগে কি ছিল? এদিকে পাহাড় পর্বত ছিল, যে কারণে কি হয় ওই পাহাড় পর্বত থেকে তোমার নদীটা তীব্র বেগে নিচে নেমে আসছিল, এসে কি হয়েছে এই দেবপ্রয়াগ থেকে সমতল ভূমিতে অবতরণ করে। তাহলে এদিক থেকে যখন যে ভাগীরথীটা নদীতে আসছিল, আর এদিক থেকে আসতে কোন নদী, আমার কোন নদী বললাম? অলকানন্দা নদী বা অলকনন্দা নদী। এই নদীটাকে বলা হয় অলকনন্দা, অলকনন্দা। তাহলে এখান থেকে আর এটাকে বলা হয় ভাগীরথী, ভাগীরথী। তাহলে এখান থেকে তোমরা জানো যে ভাগীরথী যেটা উৎস সেটাই কিন্তু গঙ্গার উৎস। তাহলে এবার জানবো কি অলকনন্দা নদীর উৎসটা, অর্থাৎ অলকনন্দা নদীর উৎস কোথা থেকে হয়েছিল। দেখো অলকনন্দা নদীর উৎপত্তি হয়, এখানে লিখে দিলাম, অলকনন্দা নদীর উৎপত্তি হয়েছিল শতপন্থ হিমবাহ থেকে, শতপন্থ, শতপন্থ হিমবাহ। তাহলে অলকানন্দা নদী উৎপত্তি হয় কোথা থেকে? আমরা কি বলবো? শতপন্থ হিমবাহ থেকে। তাহলে শতপন্থ হিমবাহ থেকে অলকানন্দা নদীটা উৎপত্তি হয়ে আসছিল। ঠিক তখন যখন উৎপত্তি হয়ে আসছিল, এদিকটায় দেখো একটু ফলো করো, এবার এদিকে উৎসটাকে আমি মুছে দিলাম, তোমরা একটু এদিক ফলো করো। দেখো যখন এই অলকানন্দা নদী, ধরো এই অলকনন্দা নদী এরকম উৎপত্তি হয়ে আসছে, যখন অলকনন্দা নদী এখানে রয়েছে আমাদের কি শতপ্রান্ত হিমবাহ রয়েছে, এখানে এই কি হিমবাহ রয়েছে? শতপন্থ। এই শতপন্থ হিমবাহ থেকে অলকনন্দা নদী উৎপত্তি হয়েছিল। ঠিক তখন এ সাইড থেকে আর একটা নদী বয়ে এসে এই অলকানন্দা নদীর সাথে মিশে যায়। যে নদীটা বয়ে আসছিল সেই নদীকে বলা হয় পিন্ডার নদী। কোন নদী বলা হয়? পিন্ডার। এই পিন্ডার নদী নদী এসে অলকনন্দা নদীর সাথে মিলিত হয়, আর যে জায়গাটায় মিলিত হয়েছিল সেই জায়গাটাকে বলা হয় আমাদের কর্ণপ্রয়াগ। কি প্রয়াগ বলা হয়? কর্ণপ্রয়াগ, কর্ণপ্রয়াগ। তাহলে এখান থেকে যদি তোমাদের কোশ্চেন এক্সামে আসে যে কোন দুটি নদীর সংযুক্ত স্থলে কর্ণপ্রয়াগ অবস্থিত, তাহলে কি বলবো আমরা? যে পিন্ডার নদী আর অলকনন্দা নদীর সংযুক্ত স্থল কর্ণপ্রয়াগ নামে পরিচিত। তারপরে নদীটা যখন আবার ঠিক বয়ে আসছিল, তারপরে এদিক থেকে আরেকটা নদী বয়ে এসছে, যাকে এই নদীটাকে বলা হয় ধৌলি গঙ্গা, ধৌলি গঙ্গা, ধৌলি গঙ্গা। আর এদিক থেকে বয়ে আসছিল তোমার কি? বিষ্ণু গঙ্গা, বিষ্ণু গঙ্গা। তাহলে বিষ্ণু গঙ্গা আর ধৌলি গঙ্গা
যে জায়গাটায় মিলিত হয় অলকানন্দা নদীর সাথে সেই জায়গাটাকে বলা হয় আমার বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ বিষ্ণুপ্রয়াগ। তাহলে এখান থেকে মনে রাখবে যে বিষ্ণুপ্রয়াগ কোন দুটি নদীর সংযোগস্থল। ঠিক দেখো, যখন ধৌলিগঙ্গা নদী বয়ে আসছিল তখন এই ধৌলিগঙ্গা নদীর ওপরেই কিন্তু উত্তরাখণ্ডে তোমার কি কোটেশ্বর জলবিদ্যুৎ বা কোটেশ্বর, কি বললাম আমি, কোটেশ্বর 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 হাইড্রো পাওয়ার প্রজেক্ট বা প্লান্ট মানে লিখতে পারো। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোটেশ্বর হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোন নদীর ওপর অবস্থিত। তাহলে কি বলবো আমরা, ধৌলিগঙ্গা নদীর ওপর অবস্থিত। কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে। ক্লিয়ার? কোন নদী? যদি দেখো কোন নদী, এটা কিন্তু আমাদের ধৌলিগঙ্গা নদী। ক্লিয়ার? লিখে নিয়েছো সবাই? দেখো, আচ্ছা এটা কোটেশ্বর নয়, এটা হলো তোমার তপোবন বিষ্ণুগড়। হ্যাঁ, কোটেশ্বর তো দেওয়া হয়েছিল ভাগীরথী নদীর ওপর, এটা হবে কি ধৌলিগঙ্গা নদীর ওপর হচ্ছে তপোবন বিষ্ণুগড় বিষ্ণুগড় তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ। তাহলে তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ, সরি একটু ভুলের জন্য, যাক মনে ছিল না। দেখো তাহলে কি বলবো আমি, যে ধৌলিগঙ্গা নদীর ওপরে এই তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রজেক্টটি অবস্থিত। তাহলে যদি তোমাদের কোশ্চেন দেয়, আর এটাও কিন্তু অনেকবার এসএসসি এক্সামে এসেছিল, যে তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত এবং কোথায় অবস্থিত। তাহলে কি বলবো আমরা, ধৌলিগঙ্গা নদীর ওপর। কোথায় আছে? আমাদের উত্তরাখণ্ডে আছে। ঠিক দেখো, তারপরে যখন এই বিষ্ণুপ্রয়াগ থেকে যখন আসছিল, তারপরে এদিক থেকে একটা নদী বয়ে এসছে যাকে বলা হয় মন্দাকিনী নদী। কোন নদী? আচ্ছা এটা এসেছিল কি নন্দাকিনী। তাহলে এই নন্দাকিনী নদী যে জায়গায় এসে মিলিত হয় সেই জায়গাকে বলা হয় নন্দপ্রয়াগ। দেখো বেসিক্যালি তোমাদের এই প্রয়াগগুলোকে মনে রাখতে হবে। এই নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ আর এখানে কর্ণপ্রয়াগ, এই প্রয়াগগুলোকে মনে রাখবে। আর কোন কোন নদীর সংযোগস্থলে প্রয়াগগুলো অবস্থিত সেটা মনে রাখবে। এটাই কিন্তু এক্সামে মেন আসে। তাহলে নন্দপ্রয়াগ, তারপরে এদিক থেকে আর একটা নদী বয়ে আসছিল, যে নদীকে বলা হয়, এই নদীটাকে বলা হয় কি আমার মন্দাকিনী নদী। কোন নদী? মন্দাকিনী নদী। এই মন্দাকিনী নদী যে জায়গায় অলকনন্দা নদীর সাথে মিলিত হয় সেই জায়গাকে বলা হয় রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ। তাহলে এখানে গেল আমাদের রুদ্রপ্রয়াগ। আর লাস্ট তোমার যে এদিক থেকে বয়েছিল কোন নদী? আমার ভাগীরথী। এই নদীটাকে বলা হয় ভাগীরথী। তাহলে এই ভাগীরথী নদী যে জায়গায় অলকানন্দা নদীর সাথে মিলিত হয় সেই জায়গাকে বলা হয় আমাদের কি? দেবপ্রয়াগ। তাহলে এখান থেকে 5টা প্রয়াগ তোমাদের যা এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কি কি? একটা দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ আর কর্ণপ্রয়াগ। এই 5টা প্রয়াগ কিন্তু তোমরা খাতায় সুন্দর করে লিখে নেবে, যা এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন রকম ভাবে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, আর আশা করি কোশ্চেন এখান থেকে যেভাবে দিই তোমরা পারবে সবাই। তাহলে চলো এবার দেবপ্রয়াগ হয়েছে, এবার দেবপ্রয়াগ থেকে কিন্তু গঙ্গা নদী সমতল ভূমিতে অবতরণ করে। আর এই দেবপ্রয়াগ থেকেই কিন্তু নাম দেওয়া হয় গঙ্গা। তার আগে কিন্তু এটা গঙ্গা নদী ছিল না, যেটা ছিল কি ভাগীরথী। যে ভাগীরথী নদীটাই কিন্তু উৎপত্তি, তোমার যে গঙ্গার যেটা উৎপত্তি সেটাই। আর এই যে ভাগীরথী নদীটা বললাম যেটা আসছে ওই ভাগীরথী নদী, এই ভাগীরথী নদীর ওপরই তোমার ওই কোটেশ্বর হাইড্রো পাওয়ার প্রজেক্টটি অবস্থিত। তাহলে যদি কোশ্চেন দেয় তোমাদের কোটেশ্বর হাইড্রো পাওয়ার প্রজেক্ট কোথায় অবস্থিত, তাহলে কি বলবো আমরা, ভাগীরথী নদীর ওপর। কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে। এখানে ভাগীরথী কোটেশ্বর লিখে নাও সবাই একটু, যে কোটেশ্বর হাইড্রো পাওয়ার প্রজেক্ট। তাহলে কোটেশ্বর হাইড্রো পাওয়ার প্রজেক্ট
কোন নদীর ওপর অবস্থিত? ভাগীরথী নদীর ওপর অবস্থিত। কোন রাজ্যে আছে? আমাদের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত কোটেশ্বর হাইড্রো পাওয়ার প্রজেক্ট। তাহলে এখান থেকে আমরা দুটো হাইড্রো পাওয়ার প্রজেক্ট পেলাম। কি কি রয়েছে চলো, একটা কোটেশ্বর আছে, একটা তপোবন বিষ্ণুগড় আছে। এই দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যারা এসএসসি এক্সামে বিশেষ করে বসে থাকবে তাদের জন্য এবং সমস্ত এক্সামের জন্য। তাহলে চলো, এই গেল গঙ্গা নদীর উৎস সম্বন্ধে আমরা জানলাম। এবার জানবো গঙ্গা নদীর কি কি শাখা নদী আছে এবং কোথা দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। সবাই খাতা এবার নোটস করে নেবে যে গঙ্গা নদী সম্বন্ধে সবাই এবার নোটস করে, গঙ্গা নদীর শাখা নদী অর্থাৎ কি কি গঙ্গার শাখা নদী রয়েছে সেই সমস্ত শাখা নদী সম্বন্ধে এখন বিস্তারিত বলা হবে এবং সবাই নোটস করে নেবে সুন্দর করে। দেখো, গঙ্গা নদী তোমাদের আশা করা যায় যে এর বাইরে থাকবে না, কারণ নিখুঁত সমস্ত তথ্য তোমাদেরকে দেওয়া হচ্ছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের। তাহলে এই দেখো, এবার জানলাম কি এখানে দেবপ্রয়াগ নদী। দেবপ্রয়াগ নদী থেকে গঙ্গা নদী এভাবে সমতল ভূমিতে অবতরণ করে। প্রতিটি কথা লিখবে কিন্তু। সমতল ভূমিতে যখন অবতরণ করে তখন দেখো গঙ্গার ডান তীরে যে প্রধান যে শাখা নদী আছে সেটাকে বলা হয় যমুনা। এই যমুনা গিয়ে মিলিত হয় কিন্তু এখানে। কোথায় মিলিত হয়েছিল? লিখে নাও, এলাহাবাদ। এলাহাবাদ বা প্রয়াগরাজ লিখতে পারো তোমরা, প্রয়াগরাজ বা এলাহাবাদ। তাহলে যদি কোশ্চেন দেয় যে গঙ্গার ডান তীরে প্রধান শাখা নদীর নাম কি, সরি, তাহলে কি বলবো আমি, যে গঙ্গার ডান তীরের প্রধান শাখা নদী হচ্ছে যমুনা। তাহলে এই যমুনা হলো শুধু গঙ্গার ডান তীরের শাখা নদী ঠিকই, কিন্তু মনে রাখবে যে ভারতের সব থেকে দীর্ঘতম শাখা নদী, যেটা সব থেকে বড়, সেটা হচ্ছে কিন্তু যমুনা শাখা নদী। যমুনা শাখা নদী কিন্তু সব থেকে বড় শাখা নদী, যেটা কার? গঙ্গার ডান তীরের শাখা নদী। এই যমুনা নদী উৎপত্তিটাও লিখে নাও। যমুনার উৎপত্তি হয়েছে, লেখো, যমুনেত্রী হিমবাহ থেকে। কোথা থেকে? যমুনেত্রী হিমবাহ। তাহলে যমুনা উৎপত্তি কোথা থেকে? যমুনেত্রী হিমবাহ থেকে। ক্লিয়ার? তাহলে যমুনা নদী উৎপত্তি হয়ে এসে এলাহাবাদে গঙ্গা নদীর সাথে মেশে। তাহলে এলাহাবাদ যদি কোশ্চেন দেয় যে এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত, তাহলে আমরা কি বলবো? বলবো যে গঙ্গা নদী আর যমুনা নদী, এই দুটো নদীর সংযোগস্থলে এলাহাবাদ অবস্থিত। কিন্তু দেখো, তোমাদের যে সমস্ত টেক্সট বুকে কিন্তু সরস্বতী নদীও বলে আছে, কিন্তু সরস্বতী নদীটা ক্রমশই অবলুপ্ত হয়ে গেছে, যে কারণে শুধু গঙ্গা নদী আর যমুনাটাই রয়েছে। ব্যাস। এবার দেখো, এই যে যমুনা নদী সম্বন্ধে জানলাম, দেখো প্রপার নিখুঁত জানবো এবং গোড়া থেকে সবকিছু জানবো। এই যে যমুনা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছিল? আমাদের যমুনেত্রী হিমবাহ। যমুনেত্রী হিমবাহ থেকে যমুনাটা উৎপত্তি হয়ে দিল্লির ওপর দিয়ে এসে তোমার কোথায়? এলাহাবাদে এসে মিলিত হয়েছে। তাহলে যদি এখান থেকে কোশ্চেন দেয় যে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত, তাহলে কি বলবো আমরা? যমুনা। তখন কিন্তু ওখানে কালিন্দী নদী বলা হতো তাকে, দিল্লিতে। মনে রাখবে, এটাও মনে রাখবে, কালিন্দী নদী। দেখো, এবার যে যমুনা নদী এসছে, যমুনারও আবার কয়েকটি শাখা নদী আছে। তাহলে যমুনার কি কি শাখা নদী আছে সেটাও একটু তোমরা লিখে নাও। দেখো, যমুনার কি কি শাখা নদী। তা যমুনার প্রথম শাখা নদী লেখো এই সাইডে, কি রয়েছে আমাদের? চম্বল, তারপরে বেতোয়া, তারপরে কেন। হ্যাঁ, এগুলো গেল যমুনার শাখা নদী। তাহলে দেখো, চম্বল নদী প্রধান শাখা নদী। এই চম্বল নদী তোমার উৎপত্তি হয়েছে কোথা থেকে? এমপি, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে উৎপত্তি হয়। তাহলে মনে রাখবে যে চম্বল নদীর উৎপত্তি হয় কোথা থেকে? মধ্যপ্রদেশের কোথা থেকে? ইন্দোর থেকে। দেখো, তাহলে এই মধ্যপ্রদেশ থেকে যখন চম্বল নদীটা উৎপত্তি হয়ে রাজস্থান দিয়ে ইউপিতে প্রবেশ করে যমুনাতে এখানে এসে মিলিত হয়। তাহলে যমুনার যে জায়গাটায় চম্বল নদী মিলিত হয় সেই জায়গাটাকে বলা হয় ইটাওয়া। তাহলে যদি কোশ্চেন দেয় যে যমুনা নদী, চম্বল নদী যমুনার কোথায় গিয়ে মিলিত হয়, কি বলবো আমরা? ইটাওয়াতে মিলিত হয়। আর এই চম্বল নদী, এটাও লিখে নাও, চম্বল। এই চম্বল নদী উৎপত্তি হয় কোথা থেকে? কি বলবো আমরা? মধ্যপ্রদেশের ইন্দোর থেকে চম্বল নদী উৎপত্তি হয়। আচ্ছা, যদি পাহাড়টির নাম বলে যে মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত কোন পাহাড় থেকে, তাহলে মনে রাখবা এখানে একটা পাহাড় আছে, যে পাহাড়টাকে বলা হয় জানা পাবো পাহাড়। লিখে নাও, জানা পাবো। এই নাও, জানা পাবো পাহাড় থেকে উৎপত্তি হয় তোমার এই চম্বল নদী। ক্লিয়ার? যেটা কোথায় আছে? আমাদের ইন্দোরে আছে।
ক্লিয়ার হয়েছে? তাহলে জানাপাবো পাহাড় অবস্থিত ইন্দোরে, যেখান থেকে তোমার এই চম্বল নদী উৎপত্তি হয়। আর যখন চম্বল নদী উৎপত্তি হয় মধ্যপ্রদেশ থেকে, যখন মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয় তখন মধ্যপ্রদেশ সরকার কি করে, এই চম্বল নদীর ওপর একটা বাঁধ নির্মাণ করে দেয়। মধ্যপ্রদেশ সরকার এই চম্বল নদীর ওপর একটা বাঁধ নির্মাণ করে, যে বাঁধটিকে বলা হয় আমাদের কি বাঁধ, যে বাঁধটিকে বলা হয় আমাদের গান্ধী সাগর বাঁধ, গান্ধী সাগর। তাহলে যদি কোশ্চেন দেয় তোমাদের যে গান্ধী সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত, তাহলে কি বলবো আমরা, চম্বল নদীর ওপর অবস্থিত। কোন রাজ্যে আছে, মধ্যপ্রদেশে আছে। দেখো বন্ধুরা, একদম নিখুঁত থেকে নিখুঁত তথ্য তোমাদের দেওয়া হচ্ছে, এর বাইরে তোমাদের কোশ্চেন হতে পারে না। তোমরা কিন্তু সমস্ত কিছু নোটস করে নেবে। তাহলে গেল গান্ধী সাগর বাঁধ। তারপরে নদীটা আমাদের এই সাইডে আছে কি, আমাদের রাজস্থান। তারপরে এই চম্বল নদী প্রবেশ করেছে কোথায়, রাজস্থানে। আমাদের এখানে রাজস্থান আছে। চম্বল নদী কোথায় প্রবেশ করে, ধরো রাজস্থান। যখন রাজস্থানে চম্বল নদীটা প্রবেশ করে তখন কিন্তু রাজস্থান সরকার এই চম্বল নদীর ওপর পরপর এখন দুটো বাঁধ দিয়ে দেয়। পরপর দুখানা বাঁধ দিয়েছে, একটা পাশে, তারপরে একটা, দুটো বাঁধ দিয়েছিল। কি কি বাঁধ দিয়েছিল, বাঁধ দুটির নাম তোমরা একটু লিখে নাও। দেখো 1 নম্বর দিয়ে লেখো যে জহর সাগর বাঁধ, জহর সাগর বাঁধ। আর 2 নম্বর দিয়ে লেখো রানা প্রতাপ সাগর বাঁধ, রানা প্রতাপ সাগর বাঁধ। তাহলে কি কি বাঁধ বললাম, যে এই চম্বল নদীর ওপর রাজস্থান সরকার যে দুটো বাঁধ দিয়েছিল সেই দুটো বাঁধ হলো একটা জহর সাগর বাঁধ আর একটি রানা প্রতাপ সাগর বাঁধ। তারপরে নদীটা গিয়ে মিলিত হয়েছে কোথায়, যমুনার ইটাওয়াতে। ক্লিয়ার? তাহলে পুরোটা ক্লিয়ার হয়েছে যে চম্বল নদীর ওপর তাহলে কটা বাঁধ নির্মাণ করা হয়েছিল, 3টে। একটু আরেকবার রিকল করে নাও যাতে একবারে মাথায় চলে যায়। কি কি বাঁধ, গান্ধী সাগর বাঁধ যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, রানা প্রতাপ সাগর বাঁধ যেটা রাজস্থানে অবস্থিত, জহর সাগর বাঁধ যেটাও রাজস্থানে অবস্থিত। এই 3টে বাঁধই তোমার চম্বল নদীর ওপর অবস্থিত। তাহলে এবার চলে আসে এই যে দেখছো নদীটা, এই নদীকে বলা হয় বেতোয়া নদী। কি নদী, বেতোয়া। তাহলে মনে রাখবে যে বেতোয়া নদীও কিন্তু তোমার মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়। মধ্যপ্রদেশে কোথা থেকে, লিখতে পারো এখানে বিন্ধ্য পর্বত বলে তোমার পর্বত আছে, বিন্ধ্য পর্বত। তাহলে বিন্ধ্য পর্বত থেকে কিন্তু আমাদের বেতোয়া নদী উৎপত্তি হয়ে একদম যমুনা নদী গিয়ে মিশে যায়। আর এই বিন্ধ্য পর্বতে যখন উৎপত্তি হয় তখন মধ্যপ্রদেশে তোমার পড়েছ না যে সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন, সম্রাট অশোক। তাহলে এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে সাঁচি যে স্তূপটা আছে এই সাঁচি স্তূপটা কোথায় অবস্থিত, তাহলে কি বলবো আমরা, মধ্যপ্রদেশে অবস্থিত। এই সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন, সম্রাট অশোক এই সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। তাহলে এই সাঁচি স্তূপটা কোন নদীর তীরে অবস্থিত, এই বেতোয়া নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার হয়েছে, বেতোয়া নদীর তীরে। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে সাঁচি স্তূপটা কোন নদীর তীরে, কি বলবো আমরা, বেতোয়া নদীর তীরে। কে নির্মাণ করেছিলেন, অশোক নির্মাণ করেছিলেন। কোন রাজ্যে অবস্থিত, আমার মধ্যপ্রদেশে অবস্থিত। তারপরে আসলে চম্বল গেল, বেতোয়া গেল, এবার আসছে কি কেন, যেটাও তোমার মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়। আচ্ছা, তারপরে একটা নদী আছে আমাদের সোন নদী। কোন নদী বললাম আমরা, সোন। এই সোন নদীও তোমার মধ্যপ্রদেশের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি হয়। কি নদী বললাম, সোন নদী, যেটা কোথা থেকে উৎপত্তি হয়েছিল, মধ্যপ্রদেশের অমরকণ্টক শৃঙ্গ থেকে। দেখো আমাদের ঠিক এখানেই রয়েছে মধ্যপ্রদেশ, তার পাশে এদিকে রয়েছে আমাদের কি, ছত্তিশগড়। আর ছত্তিশগড় আর এই সাইডে মধ্যপ্রদেশ, এই দুটো সীমানার মিডিলে একটা পর্বত শ্রেণী রয়েছে যাকে আমরা বলি অমরকণ্টক পর্বত, অমরকণ্টক পর্বত। এই অমরকণ্টক পর্বত শ্রেণী থেকেই সোন নদী উৎপত্তি হয়। যে সোন নদী এখান থেকে উৎপত্তি হয়ে তোমার উৎপত্তি হয়ে তোমার কি, যে কোথায় চলে যাচ্ছে, ধরো ইউপিতে। যখন ইউপিতে প্রবেশ করে তখন ইউপিতে আর একটা নদী এসে মিশে যায়। আচ্ছা, আমি একটু এখানে মুছে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখান থেকে সোন নদী উৎপত্তি হয়ে নদীটা আমার চলে গেছে কোথায়, ইউপিতে। যখন ইউপিতে যায় তখন এদিক থেকে আর একটা নদী আসে, যে নদীকে বলা হয় রিহান নদী। কি নদী বলবো আমরা, রিহান্দ নদী। তাহলে এই রিহান্দ নদী কোন নদীতে এসে মেশে, এই সোন নদীতে। এটা হচ্ছে আমাদের সোন নদী। তাহলে রিহান নদী কার শাখা নদী বলবো আমরা, সোনের শাখা নদী। আর এই রিহান নদীর ওপরই কিন্তু ইউপি সরকার রিহান বাঁধ নির্মাণ করেছে। তাহলে যদি কোশ্চেন দেয় যে রিহান বাঁধ, কি বাঁধ,
রিহান, দেখো রিহান বাঁধ, রিহান বাঁধ। তাহলে রিহান বাঁধ বলবো কোন নদীর তীরে অবস্থিত? কি বলবো? রিহান নদীর ওপর অবস্থিত। যে রিহান নদীটা আমাদের সোন নদীরই কিন্তু শাখা নদী। তারপরে এই সোন নদী চলে গেছে কোথায়? বিহারে। বিহারে গিয়ে তোমার বিহারের যে রাজধানী পাটনা, ওই পাটনাতে গিয়ে তোমার মিশেছে সোন নদীটা। ক্লিয়ার? তাহলে এখান থেকেও কিন্তু তোমরা একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ যে পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তাহলে কি বলবে? আমাদের সোন নদীর তীরে। এখানে রয়েছে আমাদের পাটনা। এই পাটনাতে গিয়ে কিন্তু সোন নদীটা গঙ্গা নদীর সাথে মিলিত হয়, যমুনা নদীর সাথে নয়, গঙ্গা নদীর সাথে। ক্লিয়ার হলো? সোন নদী। চলো এবার এটা আরেকটু মুছে দিই, দিয়ে আর একবার তোমাদেরকে রিকল করে দিই এর পরের থেকে। তোমরা একটু এঁকে নাও। চলো আমিও আবার তোমাদেরকে এবার একটু ফ্রি হ্যান্ড এঁকে পুরো প্রপার বলে দিচ্ছি, যাতে তোমাদের নদ নদী অর্থাৎ গঙ্গা থেকে কোনো কোশ্চেন না বাঁধে। ধরো গঙ্গা নদীটা এদিক থেকে এইভাবে উৎপত্তি হয়ে আসছিল, উৎপত্তি হয়ে আসার পরে প্রথম যে গঙ্গা নদী আসছে উৎপত্তি হয়ে, তার সর্বপ্রথম যে গঙ্গা নদীটা আসে শাখা নদী, সেটা হচ্ছে বাম তীরে। আচ্ছা ওপরেরটাকে দেখো, গঙ্গা নদী এদিক থেকে বয়ে আসছিল, তার মানে এই সাইডটা পড়বে বাম দিক, আর নিচের সাইডটা আসবে কি? ডান দিক। তাহলে ক্লিয়ার হলো? তাহলে এই সাইডে যে নদীটা আসছে সেই নদীটাকে বলা হয় রামগঙ্গা নদী। রামগঙ্গা, রামগঙ্গা। তাহলে রামগঙ্গাই হলো কিন্তু গঙ্গার বাম তীরের প্রথম শাখা নদী। এটা হলো প্রথম শাখা নদী। তাহলে যদি তোমাদের কোশ্চেন দেয় যে রামগঙ্গা বা গঙ্গার প্রথম শাখা নদীর নাম কি বলবো আমরা? রামগঙ্গা। যে নদীটা তোমার এখানে এসে মিলিত হয়েছে গঙ্গা নদীর সাথে, যেটাকে বলা হয় কনৌজ, কনৌজ। তাহলে মনে রাখবে যে গঙ্গার প্রথম শাখা নদী যেটা কনৌজে এসে মিলিত হয়, সেই নদীটা হচ্ছে কি? রামগঙ্গা। তারপরে যে নদীটা এসে মিলিত হয়েছিল সেই নদীটাকে বলা হয় তোমার পরের নেক্সট শাখা নদীর নামগুলো লিখে নাও এক এক করে সবাই। দেখো তা কি বললাম, এদিকে আমরা বললাম রামগঙ্গা, যে রামগঙ্গা নদী গঙ্গার প্রথম শাখা নদী। তারপরে যে নদীটা বয়ে আসছিল, তারপরে যে বাম তীরে যে শাখা নদী আছে সেই নদীকে বলা হয় আমাদের গোমতী। কোন নদী? গোমতী। তাহলে গোমতী আছে। যে গোমতী নদীটা তোমার ইউপির এখানে একটা হ্রদ রয়েছে, যে হ্রদকে বলা হয় ফুলহরি হ্রদ। কি হ্রদ? ফুলহরি। এই ফুলহরি হ্রদ থেকে কিন্তু গোমতী নদীর উৎপত্তি হয়। ক্লিয়ার? এই তারপরে চলে আসো আবার, এসে এদিক থেকে তখন আর একটা নদী বয়ে এসছে, যে নদীকে বলা হয় ঘাগরা নদী। কি নদী? ঘাগরা নদী। মনে রাখবে এই ঘাগরা নদী তোমার এদিক থেকে যখন দুটো নদী বয়েছিল, একটাকে বলা হয় কালী নদী, আর একটাকে বলা হয় কর্ণালী নদী। এই কালী নদী আর কর্ণালী নদী দুটো নদী যখন মিলিত হয়ে ঘাগরা নদী নামে তোমার গঙ্গা নদীতে গিয়ে মিশে যায়। ক্লিয়ার হলো? তাহলে ঘাগরা নদী, আর তারপরে চলে আসো ঘাগরার পরে চলে আসো এদিকে, ঘাগরার পরে চলে পেয়ে যাবা তুমি গন্ডক নদী। তাহলে এটাকে বলা হয় গন্ডক। আগে মেনলি তোমরা লিখে নাও যে গঙ্গার বাম তীরের কি কি শাখা নদী আছে। তাহলে এটা গেল গন্ডক নদী। গন্ডকের পরে চলে আসো কোশি নদী। কি নদী? কোশি, কোশি নদী। আচ্ছা কোশির পরে চলে আসো এদিকে মহানন্দা নদী। মহানন্দা। তাহলে এই গেল গঙ্গার বাম তীরের প্রধান প্রধান শাখা নদীগুলো। কি কি নদী বললাম আমি? রামগঙ্গা, তারপরে হচ্ছে কি গোমতী, তারপরে ঘরঘরা, তারপরে গন্ডক, তারপরে কোশি, তারপরে মহানন্দা। দেখো এই সমস্ত কিছু গঙ্গার বাম তীরের শাখা নদী। আর এক্সামে কিন্তু শাখা নদী থেকেও কোশ্চেন কিন্তু আসে, যেখানে তোমাদের শাখা নদীগুলো কিন্তু অবশ্যই মনে রাখা উচিত। যেমন 2023-এ এসএসসি সিএসএসএল এ কিন্তু শাখা নদী থেকে কোশ্চেন এসেছিল। তাহলে চলো তোমার গোমতী, প্রথমে তো জানলাম যে রামগঙ্গা গঙ্গা নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে? কনৌজে। তাহলে এবার জানবো যে এই যে গোমতী নদী কোথায় এসে মিলিত হয়েছিল। লিখে নাও, গোমতী নদী মিলিত হয়েছিল গাজীপুরে। এটাও মনে রাখবে সবাই, যে কারণে কিন্তু লিখে দেওয়া হচ্ছে। গোমতী গেল মিলিত হয়েছে কোথায়? তাহলে গাজীপুর। এরপরে ঘাগরা নদী, ঘাগরা নদী মিলিত হয়েছে কোথায়? ছাপড়া। যে ছাপড়া কিন্তু এই ছপড়া, সরি এই ছপড়া কিন্তু বিহারের ছপড়া, বিহারে অবস্থিত। আচ্ছা
তারপরে কি নদী বললাম? গন্ডক, তাই না? যে গন্ডক নদী কিন্তু মিলিত হয়েছে কোথায়? গন্ডক নদী মিলিত হয়েছে কোথায়? আমাদের বিহারের হাজিপুরে। মনে রাখবেন কিন্তু কোথায় মিলিত হয়েছে, যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে বিহারের হাজিপুর। সমস্ত জায়গা লোকেশনগুলো লিখে নিচ্ছি, তোমরাও কিন্তু খাতায় লিখে নেবে। কোথায় মিলিত হয়েছে? গন্ডক নদী মিলিত হয়েছে বিহারের হাজিপুরে। এই গন্ডক নদী কিন্তু নদীকেই কিন্তু নেপালে আবার কোথায়? নেপালে, এটাও লিখে রাখবে, নেপালে গন্ডক নদীকেই নারায়ণী নদী বলা হয়। তাহলে এখান থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে যে কোন নদী নেপালে নারায়ণী নদী নামে পরিচিত? কি বলবো আমরা? গন্ডক নদী। তারপর চলে আসছে কোশি নদী, যে কোশি নদীটা বিহারের ভাগলপুরে গিয়ে মিলিত হয়েছে। কোথায়? ভাগলপুর। তাহলে যদি কোশ্চেন দেয় কোশি নদী কোথায় মিলিত হয়, কি বলবো আমরা? ভাগলপুরে। তারপরে আসে মহানন্দা, যে মহানন্দা নদী নদী তোমার কোথায় গিয়ে মিলিত হয়েছিল আমাদের? মিলিত হয় মহানদী গোদাগিরি, গোদাগিরিতে গিয়ে মিলিত হয়। গোদাগিরিতে গিয়ে মহানন্দা নদী মিলিত হয়। ক্লিয়ার? সমস্ত নদী কিন্তু তোমাদের নিখুঁতভাবে বলে দেওয়া হলো যে কোন নদী কোথায় কোথায় গিয়ে মিলিত হয়েছে। এবার কয়েকটা জাস্ট ফ্যাক্ট সম্বন্ধে লিখে নাও। আচ্ছা বন্ধু দেখো কয়েকটা লিখে নাও। এই যে কোশি নদী আছে, যে কোশি নদীটা যখন তোমার উৎপত্তি হয়ে আসছিল তিব্বত থেকে, এসে দেখো কোশি নদীর গতিবেগের জল আগে ভীষণ প্রবল ছিল, যে কারণে কি হতো, যখন বিহারে নদীটা প্রবেশ করলো তখন বিহারে কি হতো, রাতারাতি বন্যা দেখা দিত। যে কারণে তোমার এই কোশি নদীকে কিন্তু বিহারের দুঃখ নদী বলা হয়। চলো এবার বন্ধুরা এই পর্যন্ত আজ থাক। নেক্সট দিন তোমাদের এই পার্ট 2 তে সবে ডান তীরের শাখা নদী সম্বন্ধে এবং কি কি শাখা নদীর ওপর কি কি বাঁধ বা জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে সেগুলো সম্বন্ধে প্রপার নিখুঁত তথ্য দেওয়া হবে। জাস্ট তোমরা কিন্তু সাথে থেকো। জয় হিন্দ বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। যাই হোক বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।